সময়টা ১৯৫০ সাল, মাদ্রাজ প্রেসিডেন্সি। আজকের দিনের চেন্নাই। বঙ্গোপসাগরের উত্তাল গর্জন ছাপিয়ে আজ শহরের বুকে নেমে এসেছে এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। আকাশটা যেন কালো চাদরে ঢাকা, মাঝে মাঝে বিদ্যুতের তীব্র ঝলকানিতে কেঁপে উঠছে চরাচর। শহরের ঠিক মাঝখানে অবস্থিত বিশাল লাল ইটের তৈরি ভিক্টোরিয়ান বিল্ডিং সিটি জেনারেল হসপিটাল আজ যেন এক ভুতুড়ে দুর্গের মতো দাঁড়িয়ে আছে। অন্যদিন এই হাসপাতালে মানুষের কোলাহল লেগে থাকে, কিন্তু আজ ঝড়ের রাতে হাসপাতালের করিডোরগুলো নিঝুম। শুধু জানলার কাচের উপর বৃষ্টির আছড়ে পড়া শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। কিন্তু হাসপাতালের দোতলায় অপারেশন থিয়েটার নম্বর ৩-এর সামনে আজ এক অস্বাভাবিক পরিস্থিতি। করিডোর জুড়ে পুলিশ আর ব্ল্যাক ক্যাট কমান্ডোদের ভিড়। বাতাসে বারুদের গন্ধ না থাকলেও আতঙ্কের গন্ধ স্পষ্ট, কারণ অপারেশন টেবিলে যে শিশুটি শুয়ে আছে সে কোনো সাধারণ রোগী নয়। সে রাজ্যের দুর্দণ্ড প্রতাপ স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র নাতি, ৭ বছরের ছোট্ট কার্তিক। অপারেশন থিয়েটারের ভেতরের দৃশ্যটা আরও ভয়াবহ। আধুনিক চিকিৎসার সমস্ত যন্ত্রপাতি সেখানে আছে, কিন্তু প্রাণের স্পন্দনটা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। ছোট্ট কার্তিকের শরীরটা নীল হয়ে গেছে, অনেকটা জমাট বাঁধা বরফের মতো। তার ছোট্ট বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, যেন প্রতিটি নিঃশ্বাসের জন্য তাকে পৃথিবীর সাথে যুদ্ধ করতে হচ্ছে। ব্লু বেবি সিন্ড্রোম, হার্টের এক জটিল ও দুরারোগ্য ব্যাধি, যার চিকিৎসা তখনও ভারতে কেন, পুরো এশিয়া মহাদেশেই ছিল এক অসম্ভব কল্পনা। মৃত্যুকে শিশুটি এতটাই কাছে থেকে দেখছে যে কার্ডিয়াক মনিটরে তার হৃদস্পন্দনের শব্দটা মনে হচ্ছে কোনো টাইম বোমার টিকটিক আওয়াজ। তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন ভারতের বাঘা বাঘা সব হার্ট সার্জন। তাদের পরনে সাদা অ্যাপ্রন, মুখে মাস্ক, হাতে স্টেইনলেস স্টিলের ধারালো স্ক্যালপেল। কিন্তু অদ্ভুত এক দৃশ্য, কারো হাত নড়ছে না, সবার চোখ মেঝের দিকে। চিফ সার্জন ডক্টর সাদাশিবম ভাস্করন, যার নামে দাপটে পুরো দক্ষিণ ভারত কাঁপে, তিনিও আজ ঘামছেন। এসি রুমের ঠান্ডাতেও তার কপালে চিন্তার ভাঁজ, চশমার কাঁচটা বারবার বাষ্পে ঝাপসা হয়ে আসছে। তিনি জানেন এই অপারেশনটা শুরু করা মানেই জেনে শুনে বিষ খাওয়া, কারণ হার্ট হলো ঈশ্বরের আসন, আর সেখানে হাত দেওয়া মানেই পাপ, যার একমাত্র শাস্তি মৃত্যু। তার উপর রোগীর ব্যাকগ্রাউন্ড এতটাই হাই প্রোফাইল যে টেবিলে যদি বাচ্চাটি মারা যায় তবে ডাক্তারদের তো কেরিয়ার শেষ হবেই, হয়তো হাসপাতালেই আগুন জ্বলে উঠবে। ডক্টর ভাস্করন বারবার অপারেশন থিয়েটারের বন্ধ দরজার দিকে তাকাচ্ছেন। তার চোখ দুটো যেন কাউকে পাগলের মতো খুঁজছে। নার্সরা ফিসফিস করছে, অন্য জুনিয়র ডাক্তাররা একে অপরের দিকে তাকাচ্ছে। এত বড় ডাক্তার, তিনি কার জন্য অপেক্ষা করছেন? অন্য কোনো বিদেশি বিশেষজ্ঞ, নাকি খোদ হেলথ মিনিস্টার? মিনিটের কাঁটা ঘুরছে, কার্তিকের পালস রেট কমছে। এমন সময় সবাইকে চমকে দিয়ে অপারেশন থিয়েটারের ভারী স্টিলের দরজাটা ক্যাচ করে খুলে গেল। করিডোরের আলো আধারি ভেদ করে ভেতরে প্রবেশ করলো এক দীর্ঘদেহী ছায়া। লোকটার পরনে কোনো দামি ইটালিয়ান স্যুট নেই কোনো ডাক্তারের সাদা কোট বা গলায় স্টেথোস্কোপ। তার পরনে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের খাকি রঙের হাফ প্যান্ট আর শার্ট, কোমরে গামছা বাঁধা, পায়ে ছেঁড়া হাওয়াই চটি, গায়ের রং মিশমিশে কালো, যেন অমাবস্যার রাত। হাসপাতালের খাতায় তার পরিচয় একজন সামান্য ঝাড়ুদার এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট। নাম তার শিব্বা। শিব্বাকে দেখা মাত্রই ডক্টর ভাস্করনের মুখের টেনশন যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। তিনি এমনভাবে স্বস্তির নিঃশ্বাস ফেললেন যেন মাঝ সমুদ্রে ডুবন্ত নাবিক হঠাৎ ডাঙা খুঁজে পেয়েছে। হাসপাতালের কড়া নিয়ম, অপারেশন চলাকালীন কোনো টেকনিশিয়ান, নার্স বা নিচু পদের কর্মচারী অপারেশন রুমে থাকতে পারে না, বিশেষ করে সার্জনের ঠিক ঘাড়ে নিঃশ্বাস ফেলার দূরত্বে। কিন্তু আজ নিয়ম, প্রোটোকল সব চুলায় যাক, কারণ ডক্টর ভাস্করন জানেন তার দেওয়ালে ঝোলানো গোল্ড মেডেল আর ডিগ্রিগুলো আজ অচল, কিন্তু শিব্বার হাতে আছে এক ঐশ্বরিক জাদু। ওই কালো হাতের খসখসে আঙুলগুলো কথা বলে, ওই চোখ দুটো এমন সব জিনিস দেখতে পায় যা লক্ষ টাকার এক্সরে মেশিনও দেখতে পায় না। শিব্বা ধীর পায়ে নিঃশব্দে এগিয়ে এলো। সে কোনো কথা বলল না, শুধু ডাক্তারের পেছনে রাখা একটি ছোট টুলের উপর উঠে দাঁড়ালো, যাতে সে ডাক্তারের কাঁধের ওপর দিয়ে সরাসরি হার্টটা দেখতে পায়। পুরো ঘর নিস্তব্ধ, শুধু ঝড়ের গর্জন শোনা যাচ্ছে। শিব্বা তার স্বভাবসুলভ শান্ত ভারী গলায় খাঁটি তামিল ভাষায় ফিসফিস করে বলল, স্যার, হাতটা স্থির রাখুন, ঈশ্বর আমাদের সাথেই আছেন, শুরু করুন। কে ছিলেন এই শিব্বা? কেন মাদ্রাজের শ্রেষ্ঠ সার্জেন নিজের কেরিয়ার, সম্মান এবং ভবিষ্যৎ বাজি রেখে একজন ঝাড়ুদারের উপর ভরসা করেছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের পিছিয়ে যেতে হবে আরও 15 বছর আগে, 1935 সালের ব্রিটিশ আমলের সেই দিনগুলো। শিব্বা তখন টকবগে যুবক। মাদুরাইয়ের এক প্রত্যন্ত গ্রামে তার জন্ম। তার জাত ছিল নিচু, তাই গ্রামের কুয়োতে জল খাওয়ার অধিকার তার ছিল না, কিন্তু তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। সে ডাক্তার হতে চেয়েছিল। ছোটবেলায় এক বর্ষার রাতে নিজের চোখের সামনে বাবাকে বুকে ব্যথা নিয়ে বিনা চিকিৎসায় ছটফট করে মারা যেতে দেখেছে সে। গ্রামের বৈদ্য বলেছিল ওটা ভূতের আছর, কিন্তু কিশোর শিব্বা বুঝেছিল ওটা হার্টের অসুখ। সেদিনই গ্রামের শ্মশানে দাঁড়িয়ে বাবার চিতার লেলিহান শিখার দিকে তাকিয়ে শিব্বা কসম খেয়েছিল সে ডাক্তার হবে। মানুষের সেবা করার এক অদম্য নেশা ছিল তার রক্তে। অন্যের খেতে কাজ করে, দিনমজুর খেটে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, তিল তিল করে সে টাকা জমিয়েছিল শহরে পড়তে যাওয়ার জন্য। কিন্তু ভাগ্যদেবতা তখন হয়তো নিষ্ঠুর পরিহাস করছিলেন। গ্রামের মহাজন তার বাবার পুরনো ঋণের দায়ে তাদের শেষ সম্বল ভিটে মাটিটুকুও কেড়ে নিল। এক নিমিষেই শিব্বার ডাক্তার হওয়ার স্বপ্নটা মাদ্রাজের রুক্ষ লাল মাটিতে মিশে
মিশে গেল। স্বপ্ন ভাঙলে সাধারণ মানুষ ভেঙে পড়ে, নেশা করে অথবা ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকে, কিন্তু শিব্বা ছিল আগ্নেয়গিরির পাথরের তৈরি। পেটের দায়ে সে গ্রাম ছেড়ে মাদ্রাজ শহরে এলো। মাদ্রাজ মেডিকেল কলেজ ও সিটি জেনারেল হসপিটালে তখন ডক্টর ভাস্করন একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট খুঁজছিলেন। ইন্টারভিউতে ভাস্করন জিজ্ঞেস করেছিলেন, তুই কি কাজ জানিস? তোর তো কোনো ডিগ্রি নেই। শিব্বা উত্তর দিয়েছিল, স্যার, ডিগ্রির কথা জানি না, কিন্তু আমাকে যা শিখিয়ে দেবেন আমি তাই করব। আমি শিখতে চাই, আমাকে শুধু একবার সুযোগ দিন। ভাস্করন তার চোখের আগুন দেখে তাকে কাজে নিলেন। কিন্তু পদমর্যাদা ক্লাস 4 স্টাফ, ঝাড়ুদার, বেতন নামমাত্র, যা দিয়ে দুবেলা পেট ভরে খাওয়াও কঠিন। কাজ ল্যাব পরিষ্কার করা, কুকুরদের খাঁচা ধোয়া এবং ডাক্তারদের ফাইফরমাস খাটা। কিন্তু শিব্বা একেই খুশি ছিল, কারণ সে জানত হাসপাতালের এই ফিনাইল আর ওষুধের গন্ধের মধ্যেই জ্ঞান লুকিয়ে আছে। দিনের বেলা হাড় ভাঙা খাটুনি, কুকুরদের মলমূত্র পরিষ্কার করা, মেঝে মোছা। কিন্তু রাত নামলে শুরু হতো শিব্বার আসল জীবন। ল্যাবের কাজ শেষ করে সবাই যখন বাড়ি চলে যেত, শিব্বা তখন লুকিয়ে লুকিয়ে ডক্টর ভাস্করনের লাইব্রেরিতে ঢুকত। সেখানে ছিল মোটা মোটা অ্যানাটমির বই, যা সাধারণ মানুষের পক্ষে পড়া তো দূরের কথা, হাতে তোলাও কঠিন। শিব্বার ইংরেজি জানা ছিল না, কিন্তু বইয়ের ছবিগুলো ছিল তার ভাষা। মোমবাতির টিমটিমে আলোয় সে মানুষের ধমনী, শিরা, স্নায়ুতন্ত্র সব গোগ্রাসে গিলত। তার মস্তিষ্ক হয়ে উঠেছিল এক জীবন্ত এনসাইক্লোপিডিয়া। একদিন ডক্টর ভাস্করন ভুল করে কোনো ফাইল নিতে মাঝরাতে ল্যাবে ফিরে এলেন। তিনি দেখলেন শিব্বা এক মনে একটা মরা কুকুরের হার্ট ব্যবচ্ছেদ করছে। হাতে তার ঝাড়ু নয়, স্ক্যালপেল। ভাস্করন প্রথমে রেগে আগুন হয়ে গেলেন। একই স্পর্শা, একটা অশিক্ষিত ঝাড়ুদার সার্জারি প্র্যাকটিস করছে। তিনি প্রশ্ন করলেন, আর শিব্বা ভয় না পেয়ে ভাঙা ভাঙা তামিল ইংরেজিতে এমন সব উত্তর দিল, যা শুনে ভাস্করন নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। যে জটিল প্রশ্নের উত্তর তার পিএইচডি ছাত্ররা দিতে পারে না, এই ছেলেটি তা জলের মতো সহজ করে বুঝিয়ে দিল। সেদিনই ভাস্করন বুঝলেন তিনি কয়লার খনিতে হিরে খুঁজে পেয়েছেন। সেদিন থেকেই ভাস্করন শিব্বাকে নিজের ছায়া বানিয়ে নিলেন। অফিসিয়ালি সে ঝাড়ুদার, কিন্তু আনঅফিসিয়ালি সে হয়ে উঠল ভাস্করনের মগজ। কিন্তু প্রতিভার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো সমাজ। মাদ্রাজ তখন জাতপাতের বিচারে বিভক্ত। নিচু জাতের মানুষদের ছোঁয়াও পাপ বলে গণ্য করা হয়। শিব্বা ল্যাবের ভেতরে যদিও বা একজন বিজ্ঞানী, যার হাতে কুকুরের হার্ট নতুন জীবন পায়, কিন্তু ল্যাবের বাইরে সে শুধুই একজন অস্পৃশ্য। সাদা কোট পরে তাকে হাসপাতালের করিডোর দিয়ে হাঁটতে দেখলে উচ্চবর্ণের ডাক্তাররা নাক সিটকাত। তাকে বলা হতো, তোর জায়গা এখানে নয়, তোর জায়গা ড্রেনের পাশে। ক্যান্টিনে ডাক্তারদের সাথে বসে খাওয়ার অধিকার তার ছিল না। তাকে খেতে হতো হাসপাতালের মর্গের পেছনের সিঁড়িতে বসে, একা, যেখানে লাশ কাটা হয়। এমনকি ডক্টর ভাস্করনের সাথে যখন সে বড় বড় কনফারেন্সে যেত, তখনও তাকে বাইরে গাড়িতে ড্রাইভারের পাশে বসে থাকতে হতো। তার বেতন ছিল ঝাড়ুদার স্কেলে, অথচ সে কাজ করছিল চিফ সার্জনের সমান, অনেক ক্ষেত্রে তার চেয়েও বেশি। এই অপমান, এই অবহেলা শিব্বার বুকে তীরের মতো বিত্ত। অনেক রাত সে না ঘুমিয়ে কাটিয়েছে। অনেকবার ভেবেছে সব ছেড়ে গ্রামে ফিরে যাবে, আবার চাষবাস শুরু করবে। কিন্তু বিজ্ঞানের প্রতি ভালোবাসা আর বাবার চিতার আগুন তাকে আটকে রেখেছিল। সে জানত তার লড়াইটা শুধু নিজের সম্মানের জন্য নয়, তার লড়াইটা মানবতার জন্য। ফিরে আসি 1950 সালের সেই প্রেক্ষাপটে। সিটি জেনারেল হসপিটালে তখন এক করুণ দৃশ্য প্রায়ই দেখা যেত। মায়েরা তাদের নীল হয়ে যাওয়া শিশুদের কোলে নিয়ে পাগলের মতো ছুটছেন। রোগটার নাম টেট্রালজি অফ ফ্যালেট। হার্টের জন্মগত ত্রুটির কারণে ফুসফুসে রক্ত পৌঁছাতো না, ফলে শরীরে অক্সিজেনের অভাবে বাচ্চারা নীল হয়ে মারা যেত। ডাক্তাররা অসহায়ভাবে তাকিয়ে দেখতেন। তাদের কিছুই করার ছিল না, কারণ হার্ট সার্জারি তখনও ছিল এক অসম্ভব কল্পনা। শিশু বিশেষজ্ঞ ডক্টর লক্ষ্মী একদিন ডক্টর ভাস্করনকে চ্যালেঞ্জ জানালেন, স্যার, আমাদের কিছু একটা করতেই হবে। এই বাচ্চাগুলোকে আমরা চোখের সামনে মরতে দিতে পারি না। আপনি বড় সার্জন, কিছু একটা করুন। ডক্টর ভাস্করন জানেন বই পড়ে এর সমাধান হবে না। তিনি তাকালেন শিব্বার দিকে। দুজনে মিলে শুরু করলেন এক অসম্ভব মিশন। ল্যাবের দরজা বন্ধ হয়ে গেল বাইরের পৃথিবীর জন্য। দিনের পর দিন, মাসের পর মাস চলল গবেষণা। শিব্বা শত শত কুকুরের ওপর এক্সপেরিমেন্ট শুরু করলো। সে চেষ্টা করল শরীরের প্রধান ধমনী থেকে একটি শাখা কেটে নিয়ে সেটাকে ফুসফুসের ধমনীর সাথে জুড়ে দিতে, যাতে রক্ত চলাচলের নতুন রাস্তা তৈরি হয়। ব্যাপারটা বলা যতটা সহজ, করা ততটাই কঠিন। কুকুরের ধমনী ছিল সুতোর মতো সরু, আর সেলাইয়ের জন্য দরকার ছিল অতি সূক্ষ্ম সুই। বাজারে তেমন কোনো যন্ত্রপাতি পাওয়া যেত না। শিব্বা নিজের হাতে সাইকেলের স্পোক ঘষে যন্ত্রপাতি বানালো। সে এমন নিখুঁতভাবে সেলাই করত যে আতশ কাজ দিয়ে দেখলেও কোনো খুঁত পাওয়া যেত না। প্রায় 200 কুকুরের উপর সফল অপারেশনের পর যখন কুকুরগুলো সুস্থ হয়ে ল্যাবে দৌড়াদৌড়ি শুরু করলো, শিব্বা ঘোষণা করল, স্যার, আমরা প্রস্তুত, এবার মানুষের পালা। ফিরে আসা যাক সেই ঝড়ের রাতে অপারেশন থিয়েটারে। মন্ত্রীর নাতির জীবন সংকটে। ডক্টর ভাস্করন শিব্বাকে ছাড়া এক মুহূর্তও এগোতে পারছিলেন, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল সমাজ। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তারা এবং পুলিশ প্রথমে শিব্বাকে ওটিতে ঢুকতে দিতে চায়নি। একজন নিচু জাতের ঝাড়ুদার অপারেশন থিয়েটারে ঢুকবে, তাও আবার মন্ত্রীর নাতির অপারেশনে, যেখানে বড় বড় ভিআইপিরা উপস্থিত। ইন্সপেক্টর পথ আটকে বলেছিল, এই কালো ভূতটাকে ভেতরে যেতে দেব না। কিন্তু ভাস্করন তার ডাক্তারের অ্যাপ্রান ছুঁড়ে মেরেছিলেন। তিনি গর্জে উঠেছিলেন,
শিব্বা যদি ভেতরে না যায় তবে আমিও যাব না। আপনাদের মন্ত্রীর নাতি মরলে মরুক, আমার কিচ্ছু করার নেই। ক্ষমতার দম্ভ মেধার কাছে হার মানতে বাধ্য হয়েছিল। পুলিশ সরে দাঁড়িয়েছিল। শিব্বা ওটিতে ঢুকে ডক্টর ভাস্করনের কাঁধের ওপর দিয়ে ঝুঁকে নির্দেশ দিতে শুরু করল। তামিল ভাষায় ফিসফিস করে বলল, স্যার ধমনীটা আরেকটু বাম দিকে কাটুন, আস্তে 1 মিলিমিটার। না স্যার, ক্ল্যাম্পটা এখন খুলবেন না, রক্ত ছিটকে বেরোবে। 10 সেকেন্ড অপেক্ষা করুন, সুতোটা বেশি টাইট দেবেন না, টিস্যু ছিঁড়ে যাবে। বাচ্চার হার্ট খুব নরম। ভাস্করন ছিলেন নামকরা সার্জন, কিন্তু সেই মুহূর্তে তিনি ছিলেন শুধুই একজন রোবট, আর সেই রোবটের রিমোট কন্ট্রোল ছিল শিব্বার হাতে। দীর্ঘ 3 ঘন্টা ধরে চলল এই মরণপন্ন লড়াই। প্রতিটি সেকেন্ড মনে হচ্ছিল এক একটা ঘন্টা। বাইরের ঝড়ের শব্দের চেয়েও ভেতরের ঝড় ছিল তীব্র। অবশেষে শেষ সেলাইটা দেওয়া হলো। ভাস্করন ক্ল্যাম্প সরিয়ে নিলেন। রক্ত নতুন পথে ছুটে চলল ফুসফুসের দিকে। সবাই শ্বাস বন্ধ করে তাকিয়ে আছে কার্তিকের দিকে। মনিটরে কোনো শব্দ নেই, একটা ফ্ল্যাট লাইন। সবাই ভাবল সব শেষ, কিন্তু শিব্বা শান্ত। সে আলতো করে বাচ্চাটির বুকে একটা টোকা দিল। হঠাৎ একটা মৃদু শব্দ, লুবডু, তারপর আরেকটা। বাচ্চার ঠোঁট নড়ে উঠল। চোখের পলকে বাচ্চাটির নীল হয়ে যাওয়া গালগুলোতে গোলাপি আভা ফিরে এলো। তার শরীরে অক্সিজেনের মাত্রা বেড়ে গেল। বাচ্চাটি জোরে কেঁদে উঠল। সেই কান্নার শব্দ ছিল জয়ের উল্লাস, জীবনের জয় গান। অপারেশন থিয়েটারের ভেতরে সবাই হাততালি দিয়ে ফেটে পড়ল। অসম্ভবকে সম্ভব করা হয়েছে। মানুষ মৃত্যুকে হারিয়ে দিয়েছে। একে অপরের সাথে কোলাকুলি করছে ডাক্তাররা, নার্সরা আনন্দে কাঁদছে। কিন্তু সেই ভিড়ের মাঝে মাস্কের আড়ালে দাঁড়িয়ে থাকা শিব্বা শুধু শান্ত চোখে তাকিয়েছিল বাচ্চাটির দিকে। তার মনে কোনো অহংকার ছিল না, ছিল এক গভীর প্রশান্তি, যেন বাবার আত্মাকে সে আজ শান্তি দিতে পেরেছে। পরদিন সকালে সারা ভারতের খবরের কাগজে এই ঘটনা প্রধান শিরোনাম হয়ে এলো। মাদ্রাজ মেডিকেলে অলৌকিক ঘটনা, ডক্টর ভাস্করন ভগবান ভেঙ্কটেশ্বরের দূত। রাতারাতি ডক্টর ভাস্করন হয়ে উঠলেন সুপারস্টার। তাকে দিল্লি থেকে প্রধানমন্ত্রী সংবর্ধনা দেওয়ার জন্য ডাকলেন। বড় বড় পার্টি, প্রেস কনফারেন্স, অ্যাওয়ার্ড শো, সব জায়গাতেই ভাস্করনের জয় জয়কার। কিন্তু ইতিহাসের পাতা থেকে শিব্বার নামটা যেন জাদুকরের মতো মুছে ফেলা হলো। অপারেশনের অফিসিয়াল রিপোর্টে শিব্বার নাম ছিল না, খবরের কাগজে তার ছবি ছিল না। সে রয়ে গেল সেই অন্ধকার ল্যাবের 4 দেওয়ালের ভেতরেই, যেন সে অস্তিত্বহীন। সবচেয়ে কষ্টের এবং হৃদয় বিদারক মুহূর্তটি এলো তখন, যখন ডক্টর ভাস্করনের সম্মানে আয়োজিত এক বিশাল গ্র্যান্ড পার্টিতে শিব্বাকেও ডাকা হলো। শিব্বা সরল মনে ভেবেছিল হয়তো আজ তাকে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে, হয়তো আজ তার ত্যাগের স্বীকৃতি মিলবে। সে তার জমানো টাকা দিয়ে কেনা সবচেয়ে ভালো ধুতি আর শার্টটি পরে গিয়েছিল। কিন্তু পার্টিতে ঢোকার পর ম্যানেজারেরা তাকে ধরিয়ে দিল একটি ট্রে। তাকে বলা হলো, আজ অনেক বড় বড় লোক এসছে, ওয়েটার কম পড়েছে, তুই ড্রিঙ্কস সার্ভ কর। ভাবতে পারেন, যে হাত দিয়ে সে হার্ট জোড়া লাগিয়ে ইতিহাস সৃষ্টি করেছে, যে হাত দিয়ে সে মৃত্যুকে হারিয়ে দিয়েছে, সেই হাতেই সে এখন শরবতের গ্লাস এগিয়ে দিচ্ছে সেই সব লোকেদের যারা তার আবিষ্কারের জন্য অন্য কাউকে বাহবা দিচ্ছে। শিব্বা সেই ভিড়ের এক কোনায় দাঁড়িয়ে দেখল ডক্টর ভাস্করন স্টেজে উঠে সবাইকে ধন্যবাদ দিচ্ছেন, কিন্তু একবারের জন্য তার নাম উচ্চারণ করলেন না। শিব্বার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। অপমানে ক্ষোভে তার চোখ ফেটে জল আসতে চাইল। তার মনে হলো চিৎকার করে বলে, ওই হাততালিগুলো আমার, কিন্তু সে কাঁদল না। সে জানতো এই সমাজ তাকে মেনে নেবে না। সে চুপচাপ ট্রে রেখে পার্টি থেকে বেরিয়ে এলো। মেরিনা বিচের বালিতে হাঁটতে হাঁটতে সে ভাবল, এই পৃথিবী মেধার কদর করে না, কদর করে চামড়ার রঙের আর সার্টিফিকেটের। সে সিদ্ধান্ত নিল সে আর এই টাচ করবে না, সে আবার গ্রামে ফিরে যাবে। কিন্তু সত্যিকারের হিরোরা কি কখনো ময়দান ছেড়ে পালায়? না। শিব্বা কিছুদিন পর আবার ফিরে এলো, কারণ সে বুঝতে পেরেছিল তার লড়াইটা ডক্টর ভাস্করন বা সমাজের বিরুদ্ধে নয়, তার লড়াইটা মৃত্যুর বিরুদ্ধে। সে জানতো সে যদি কাজ বন্ধ করে দেয় তবে আরও অনেক শিশু মারা যাবে। সে নিজের ইগো, নিজের সম্মান বিসর্জন দিয়ে আবার সেই ঝাড়ুদার কাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবেই কাজ শুরু করলো। পরবর্তী 30 বছর ধরে সে মাদ্রাজ মেডিকেল কলেজ হাসপাতালেই কাটিয়ে দিল। সে শত শত তরুণ ডাক্তারকে সার্জারি শিখিয়েছিল। সেই সব ডাক্তাররা পরে বিশ্বের নামকরা সার্জন হয়েছিলেন, আমেরিকা, লন্ডনে নাম কামিয়েছিলেন। কিন্তু তাদের আসল গুরু ছিলেন একজন ডিগ্রিবিহীন গ্রামের মানুষ। সময় কখনো এক জায়গায় থেমে থাকে না। সত্যের আলো একদিন না একদিন মেঘ ভেদ করে বেরিয়ে আসবেই। ডক্টর ভাস্করন মারা যাওয়ার আগে তার ভুল বুঝতে পেরেছিলেন। বিবেকের দংশনে তিনি শেষ সময়ে স্বীকার করে গিয়েছিলেন যে শিব্বা না থাকলে তিনি কিছুই ছিলেন না। ধীরে ধীরে পৃথিবী বদলাতে শুরু করল। মানুষ জানতে পারল সেই অজানা নায়কের কথা। 1975 সাল, মাদ্রাজ মেডিকেল কলেজের বিশাল অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ। হাজার হাজার ডাক্তার, ছাত্রছাত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত। স্টেজে উঠে এলো 70 বছর বয়সী এক বৃদ্ধ। তার চুলে পাক ধরেছে, শরীর কিছুটা নুয়ে পড়েছে, চামড়ায় ভাঁজ পড়েছে, কিন্তু চোখের সেই তেজ এখনো অমলিন। তাকে আজ ডাকা হয়েছে তার প্রাপ্য সম্মান দেওয়ার জন্য। তামিলনাড়ু সরকার তাকে প্রদান করল বিশেষ সম্মাননা। যে মানুষটা টাকার অভাবে কলেজে পা রাখতে পারেনি, আজ রাজ্যের সেরা ডাক্তাররা তাকে দাঁড়িয়ে স্যালুট জানাচ্ছে। হলরুমের হাজার হাজার মানুষ উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। সেই তালি থামছেই না। শিব্বার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই জল কষ্টের নয়, এই জল গর্বের। কিন্তু এর চেয়েও বড় সম্মান অপেক্ষা করছিল। হাসপাতালের মূল ফটকের ভেতরে যেখানে টাঙানো আছে কিংবদন্তি ডক্টর ভাস্করনের বিশাল অয়েল পেইন্টিং, ঠিক তার পাশেই টাঙানো হলো শিব্বার ছবি। মৃত্যুর পরেও তারা পাশাপাশি রইলেন, যেমনটা তারা ল্যাবে ছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে। শিব্বা 1980 সালে পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু তিনি রেখে যান এক অমর ইতিহাস। তিনি প্রমাণ করে দিয়ে গেছেন
গেছেন যে বড় ডাক্তার হওয়ার জন্য বড় ডিগ্রির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটা বড় হৃদয়ের এবং অদম্য ইচ্ছাশক্তি। তিনি দেখিয়ে গেছেন একজন ঝাড়ুদারও পৃথিবীকে বদলে দিতে পারে যদি তার লক্ষ্য অটুট থাকে। আজ যখনই চেন্নাই বা পৃথিবীর কোনো প্রান্তে কোনো শিশুর হার্ট সার্জারি সফল হয়, যখনই কোনো মা তার সুস্থ সন্তানকে বুকে জড়িয়ে ধরে হাসে, তখনই সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে শিব্বার অদৃশ্য উপস্থিতি। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন চিকিৎসা বিজ্ঞানের এক মুকুটহীন সম্রাট হয়ে। বন্ধুরা, শিব্বার এই জীবনযুদ্ধ আমাদের শেখায় তোমার বর্তমান অবস্থা যাই হোক না কেন, তুমি যদি নিজের কাজে সৎ থাকো তবে পৃথিবী একদিন তোমাকে স্যালুট করতে বাধ্য হবে। আমরা হয়তো শিব্বাকে চিনতাম না, কিন্তু তার কাজ আজ লক্ষ মানুষের বুকে ধুকপুক করছে। শিব্বার এই অবিশ্বাস্য কাহিনী যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তবে এই অজানা নায়কের সম্মানে ভিডিওটিতে একটি লাইক তো দেওয়াই যায়। আমাদের ইতিহাসে এমন অনেক হিরো আছেন যারা পর্দার আড়ালে থেকে গেছেন। আমরা চেষ্টা করব তাদের গল্প আপনাদের সামনে তুলে ধরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বপ্নের পেছনে ছুটতে থাকুন শিব্বার মতো। ধন্যবাদ।